ঈদকে কেন্দ্র করে রাজধানীর প্রায় সব ফুটপাতই চলে গেছে হকারদের হাতে। নিউ মার্কেট থেকে শুরু করে অনেক এলাকায় সড়কেও বসানো হয়েছে দোকানপাট। হকার্স ফেডারেশন বলছে দোকান প্রতি দিনে দিতে হচ্ছে ৩০০ টাকা, আর এর সঙ্গে জড়িত কিছু পুলিশ সদস্য। তবে অভিযোগ অস্বীকার করছে ডিএমপি। তাদের দাবি ফুটপাত দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের, আর চাঁদাবাজি চলছে রাজনৈতিক ছত্রছায়ায়। রাত ৮টা, মিরপুর ১০ নম্বর গোল চত্বর। সিটি কর্পোরেশন অফিস থেকেই অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে বসানো হয়েছে দোকান। একে এখন আর ফুটপাত বলেই মনে হয় না। সারা বছর যেমন তেমন, ঈদ ঘনিয়ে আসায় ফুটপাত তো দূরের কথা, দখল হয়েছে নিউ মার্কেটের চারপাশ ঘিরে থাকা সড়ক, এমনকি ফুট ওভারব্রিজও। একই অবস্থা গুলিস্তান, মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল থেকে শুরু করে উত্তরায়। হকার্স ফেডারেশনের তথ্য বলছে রাজধানীতে হকার আছে প্রায় ৩ লাখ। প্রতিদিন গড়ে ৩০০ টাকা করে চাঁদা দেন এক একজন। সে হিসেবে দিনে ৯ কোটি, মাসে ২৭০ আর বছরে তোলা চাঁদার পরিমাণ ৩,২৮৫ কোটি টাকা। হকার নেতারা বলছেন কে কোন এলাকার চাঁদাবাজ তার সবই জানে পুলিশ। লাইনম্যান নামদারি চাঁদাবাজদেরকে কেন টাকা দিচ্ছে? টাকা দিচ্ছে একমাত্র সন্ত্রাসী এবং প্রশাসনের ভয়ে। ওরা প্রশাসনের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। ফুটপাত থেকে বছরে চাঁদাবাজি ৩,৭০০ কোটি টাকা উল্লেখ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণাও বলছে ফুটপাত কেন্দ্রিক চাঁদার বড় অংশই নেন পুলিশের কিছু সদস্য, আর পুরো ব্যবস্থাপনার পেছনে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা। যাদেরকে ফরমাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল ফরমাল কাজ করার জন্য, পুলিশ, আমার সেই ওয়ার্ড কমিশনার বা আমার স্থানীয় পলিটিক্যাল লোকজন এটার সাথে জড়িত, এবং এদেরই নিয়ন্ত্রিত কিছু লাইনম্যান আমরা যেটাকে বলেছি। আপনি যদি ফিল্ডে যান, আপনার সরজমিনে দেখবেন একজনের চাঁদা তুলতেছে, সে চাঁদাটা নিয়ে তারপরে কোত্থেকে দিচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ডিএমপির দাবি ফুটপাত দেখাশোনার দায়িত্ব সিটি কর্পোরেশনের, আর চাঁদা আদায় হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায়। প্রত্যেকটা এলাকার যে ফুটপথ আছে, সেই ফুটপথের পিছনে ওই এলাকার যেটা রাজনৈতিক শক্তি আছে, তাদের ছত্রছায়ায় এই ফুটপথের দোকানগুলো বসে থাকে। যেখানেই ফুটপাত সেখানেই হকার, আর হকার মানেই চাঁদাবাজদের দৌরাত্ম্য। প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা চাঁদাবাজি হলেও অনেকটাই নীরব প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন সমস্যার সমাধানে হকারদের পুনর্বাসনের পাশাপাশি আইনের আওতায় আনতে হবে চাঁদাবাজদেরও। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে এবার নিরাপত্তার দিকে বেশি নজর দিচ্ছে পূর্বাঞ্চল রেল কর্তৃপক্ষ। সম্প্রতি 2 দিনের ব্যবধানে 2টি বড় দুর্ঘটনার পর রেলপথ পাহারায় 4 দফা নির্দেশনা দিয়ে বিভিন্ন দপ্তরে চিঠিও দিয়েছে পূর্বাঞ্চল সদর। এদিকে রেল পুলিশ বলছে এরই মধ্যে নিরাপত্তা জোরদারে বিশেষ পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে। গেল 16 ও 18 মার্চ নাঙ্গলকোট এবং টাঙ্গাইলে 2টি বড় ধরনের ট্রেন দুর্ঘটনা রেলের নিরাপদ ঈদ যাত্রাকে প্রশ্নের মুখোমুখি করেছে। এই অবস্থায় ঘরমুখো মানুষের জন্য রেল ট্র্যাকের সার্বক্ষণিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে দেখছে রেলের পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। এরই মধ্যে রেল ট্র্যাকের 24 ঘন্টা নজরদারিতে নিরাপত্তা বাহিনী, ওয়েম্যান, স্টেশন মাস্টার ও পরিদর্শকদের 4 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় দিনে ও রাতে টহল, ওয়েম্যান ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মুঠোফোন নাম্বার সংরক্ষণ, জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে মোটর ট্রলি দিয়ে পরিদর্শনের পাশাপাশি বিভাগীয় প্রকৌশলীদের টহল তদারকির জন্য বলা হয়েছে। স্টেশন এরিয়া বা আপনার ইয়ার্ড যেগুলি, তো সেখানে আসলে বিস্তর এলাকা, যদি আমরা নিরাপত্তার জোরদার না করি তাহলে কিন্তু আপনার সঠিকভাবে আমাদের অপারেশন প্লাস যাত্রীদের যেই সেবা দেওয়ার যেই সুযোগটা, ওটার থেকে হয়তোবা আমাদের ঘাটতি থেকে যায়। ঈদকে ঘিরে ট্রেনের ভেতর ও বাইরে 3 ধরনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে রেল পুলিশ। প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। যারা মোতায়েন থাকবে তারা যাতে নিয়মিত মুভমেন্টটা যাতে করে, নিয়মিত যাতে কোনো অপরাধী যাতে ট্রেনের ভিতরে যাতে কোনো অপরাধ সংগঠন করতে না পারে সেটা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বাইরে স্টেশন কেন্দ্রিক যাতে কোনো অপরাধীর দ্বারা যাতে কেউ যাতে ভিক্টিমাইজ হতে না পারে, এই বিষয়গুলো আমরা বরাবরই আমরা দেখে যাচ্ছি এবং সেই বিষয়ে আমাদের ব্যবস্থা আমরা নিয়েছি। গত রোববার থেকে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আবার সংশোধন হচ্ছে শ্রম আইন। যুক্তরাষ্ট্র ও আইএলওর প্রস্তাবে শিথিল হচ্ছে কারখানায় ট্রেড ইউনিয়ন করার শর্ত।
আগে নিয়ম ছিল ৩,০০০-এর বেশি শ্রমিক থাকলে ইউনিয়ন করার জন্য ১৫% সম্মতি লাগবে, আর নতুন আইনে থাকছে শ্রমিক যাই থাকুক ১৫% রাজি থাকলেই চলবে। আইনমন্ত্রী জানান, শিগগিরই নতুন শ্রম বিল ২০২৪ অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। একাদশ সংসদের শেষ অধিবেশনে পাশ হয় সংশোধিত শ্রম আইন ২০২৩। তবে তাতে কিছু ত্রুটি থাকায় বিলে সই না করে সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেআইনি আচরণ করলে তাদের একটা পানিশমেন্ট এর কথা একটা আইনের মধ্যে আছে, সেইটা একটু মিসপ্লেসড হয়ে গিয়েছিল। এছাড়া আইন সংশোধনের চাপ ছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা ও যুক্তরাষ্ট্রের। তাদের প্রস্তাব ছিল কারখানার ১০% শ্রমিকের সম্মতি থাকলেই ট্রেড ইউনিয়ন করার, কিন্তু সরকার শর্ত রাখছে ১৫% শ্রমিকের সমর্থন থাকতে হবে। তবে কারখানায় শ্রমিক কমপক্ষে ৩,০০০ থাকার নিয়ম শিথিল হচ্ছে। এই ১৫% শুধু আপনার যাদের যেই সব ফ্যাক্টরিতে ৩,০০০ বা তার উপরে কর্মী আছে, এখন আমরা করছি এটা সকলের জন্য। তো সেইখানে ১০% এখন আমরা করার কোনো চিন্তা ভাবনা করছি না। ৩০% থেকে যখন ২০% নামিয়ে আনা হলো ২০১৭ সালে, তখনও আমি এই কথাই বলেছিলাম যে আমরা গ্র্যাজুয়ালি নামাবো, আমরা একবারে নিচে নামাবো না। সংসদে পাশ হওয়া আইনে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে দাবি শ্রমিক নেতাদের। সবকিছু বিবেচনায় নিয়ে শিগগিরই সংশোধিত শ্রম আইন মন্ত্রিসভায় তোলা হবে বলে জানান আইনমন্ত্রী। শ্রম আইন যেটা সংশোধন আসছে, সেখানে কিছু আরও আলোচনার মধ্যে আমরা সুপারিশ করছি। আরও সংশোধনী আনলে পরে আইএলওর সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সেটা করলে শ্রমিক অধিকারও বাড়বে বলে আমরা বিবেচনা করছি। সেইটা আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আইনমন্ত্রী আরও জানান, আইনটি নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক সংস্থা সহ সব অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডলারসহ বিদেশি মুদ্রার অবৈধ ক্রয় বিক্রয়ের অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার মধ্যে ১৯ আসামি ৪টি ব্যাংকের কর্মকর্তা। অন্য ২ জন মানি এক্সচেঞ্জের মালিক। বুধবার দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। পূর্ব তথ্যের ভিত্তিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যাত্রীবেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দুদকের একটি দল। গোয়েন্দা প্রতিবেদনে দেখা যায়, ব্যাংক ও মানি এক্সচেঞ্জের জাল ভাউচারে যাত্রীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে তা পরে আবার খোলাবাজারে ছাড়া হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক ও নিবন্ধিত মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়েও তারা বেআইনিভাবে বৈদেশিক মুদ্রা কিনে ব্যক্তিগত লাভের জন্য খোলাবাজারে বিক্রি করছেন। সেখানে দেখা যাচ্ছে যে এনক্রোচমেন্ট স্লিপটা বৈধ কিছু দিচ্ছেন না এবং স্বাক্ষরবিহীন স্লিপ দিচ্ছেন। এই কার্যক্রমটি আমাদের টিম সরেজমিনে দেখেন। ১ মাসেরও বেশি সময়ের অনুসন্ধান শেষে ৪ ব্যাংকের ১৯ কর্মকর্তা ও মানি এক্সচেঞ্জের ২ মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুমোদন ক্রমে দুদক সজেকা ঢাকা ১-এর মামলা নম্বর ১৩ তারিখ ২৭/৩/২০২৪ দায়ের করা হয়। দুদক সচিব জানান, বিদেশি মুদ্রা পাচার ও অবৈধ বিক্রির সাথে জড়িতদের চিহ্নিত করতে বিমানবন্দরগুলোতে গোয়েন্দারা সক্রিয় থাকবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দেয়া বিএনপি নেতারা তাদের বউদের ভারতীয় শাড়ি পুড়িয়ে ফেলছে না কেন, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তাদের রান্নাঘরে যেন ভারতীয় পণ্য মশলা না যায়। বুধবার দুপুরে রাজধানীতে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির চোখে স্বৈরতন্ত্রের ঠুলি পড়া বলেই তারা দেশে গণতন্ত্র দেখতে পায় না। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাদের আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা পর্ব।
নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর আলোকপাত করেন। ইতিহাস বিকৃত করে বিএনপি এখনও ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যখন মুক্তিযুদ্ধ শুরু হয় জিয়া তখন সোয়াত জাহাজ থেকে পাকিস্তানি আর্মির অস্ত্র খালাস করতে গিয়েছিলেন। আসলাম বেগ একটা চিঠি লিখেছিল জিয়াউর রহমানের কাছে। সেই চিঠিতে জিয়াউর রহমানের কার্যক্রমকে সে সন্তুষ্ট জানিয়েছিল। কেন সন্তুষ্ট তা জানেন? যতগুলি সেক্টরে যুদ্ধ হয়েছে আপনারা হিসাব করে দেখেন, মুক্তিযোদ্ধাদের সব থেকে বেশি হত্যা করা হয়েছে যেটার দায়িত্বে ছিল জিয়াউর রহমান। বিএনপি নেতাদের ভারতীয় পণ্য বয়কটের কথার সমালোচনা করে সরকার প্রধান প্রশ্ন রাখেন, তারা তাহলে ভারতীয় পণ্য ব্যবহার বন্ধ করছে না কেন? যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই একটু এই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন। তাদের আলমারিতে যে কটা শাড়ি আছে সব এনে যেদিন ওই অফিসের সামনে পরাবেন, সেই দিন বিশ্বাস করব যে আপনারা সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে বিশ্বাসী নয়, ক্ষমতা দখল করে সরকারে যাওয়াকেই তারা গণতন্ত্র মনে করে। বলেন গণতন্ত্র কোথায়? ওনারা নাকি গণতন্ত্র দেখে না। দেখবে কি করে? তাদের চোখে তো স্বৈরতন্ত্রের ছুটি পড়া। বাংলাদেশে অতি বাম ও অতি ডান এক হয়ে গেছে উল্লেখ করে তাদের এই ঐক্যকে হীন স্বার্থের একতা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একদল তো বসে আছে, কবে শিকাটা ছিঁড়বে তাহলে তারা খাবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডক্টর ইউনুসকে ইউনেস্কো কোনো পুরস্কার দেয়নি। এক ইসরায়েলি ভাস্করের কাছ থেকে ট্রি অব পিস পুরস্কার পেয়েছেন। বুধবার দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মন্ত্রী অভিযোগ করেন ইউনুস সেন্টার মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করেছে। তিনি বলেন, ইসরায়েলি ভাস্করের দেয়া পুরস্কার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর নামে প্রচার করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে ইউনেস্কোর সদর দপ্তরে যোগাযোগ করা হয়েছে। তারা নিশ্চিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো সম্মাননা দেয়নি ইউনেস্কো। নভেল বলেন, এখন ইউনেস্কোর কাছে আমরা একটি ব্যাখ্যা পাঠাবো। মিস হেডভাসার, যিনি ইসরায়েলের একজন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী, তিনিও নিশ্চিত করেছেন যে ইউনেস্কোর কোনো সম্মাননা বা পুরস্কার নয়। এটি গজনবী ফাউন্ডেশন কর্তৃক আমন্ত্রণে তিনি সেটা ডক্টর ইউনুসকে দিয়েছেন। ইউনুস সেন্টারকেও অনুরোধ করব যে এইভাবে করে এই ধরনের ভয়াবহ মিথ্যা প্রচারণা থেকে তারা যেন বিরত থাকেন, তা না হলে আমরা আইনগত ব্যবস্থা নিব। চলতি মাসের শেষ সপ্তাহে অতিবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভারতের মেঘালয়ে অতিবৃষ্টি হলে তলিয়ে যেতে পারে হাওরের বড় ফসলের ক্ষেত। টেকসই বাঁধ না থাকায় ফসলের ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। তবে ফসল রক্ষায় বাঁধে জরুরি মেরামতের জন্য প্রস্তুত পানি উন্নয়ন বোর্ড। 2017 সালের মার্চের 28 তারিখ ভারতের মেঘালয় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের হাওড় অঞ্চলের ফসল রক্ষা বাঁধ পুরোপুরি ভেঙে তলিয়ে যায় ফসল। এছাড়া 2022 সালে আগাম বন্যায় ফসলের আংশিক ক্ষতি হয়। চলতি মাসের শেষের দিকে অধিক বৃষ্টি হওয়ার আশঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে বন্যায় বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার আতঙ্কে রয়েছেন কৃষকরা। বৃষ্টিপাত যদি বেশি হয় তো বন্যাই হয়ে যায়, যাক আল্লাহটাই সেটা তো মনে আল্লাহ যা করে। মেঘ যদি বেশি হয় তো বেশি সমস্যা হতে পারে, পানি তো যাতে দেখেন দেয় হয়। 734টির মধ্যে অধিকাংশ বাঁধই টেকসই হয়নি বলে অভিযোগ কৃষকদের। এগুলা বান্ডা যদি ঠিকমতো হয় তো আমরা নিরাপত্তা থাকতে পারি, ফসলটা ঠিকমতো তুলতে পারি। মাসের শেষের দিকে ভারী বৃষ্টি হলেও পানি উন্নয়ন বোর্ড বলছে ভারতের মেঘালয়ে বৃষ্টি কম হলে বন্যার শঙ্কা নেই। তবে সার্বিক বিবেচনায় বাঁধগুলো জরুরি মেরামতের প্রস্তুতি আছে। মেঘালয় এবং চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বন্যা দেখা দিতে পারে। তবে আমাদের এখানে যেটা পূর্বাভাস রয়েছে যে বৃষ্টিপাত হবে, তবে বন্যার কোনো পূর্বাভাস আমাদের এই মুহূর্তে আমরা পাইনি। ক্লোজারগুলোতে আমরা কিছু এক্সট্রা বস্তা এবং বাঁশ দিয়ে রেখেছি, যেন যদি কোনো ধরনের বন্যা বা এই ধরনের কোনো ইমার্জেন্সি হয় তাহলে যেন এগুলো রক্ষা করা যায়। এবং আমরা পিআইসি সহ সংশ্লিষ্ট যারা আছে সকলকে আমরা অবহিত করে রেখেছি যেন তারা সর্বদা প্রস্তুত থাকে। জেলায় চলতি বছর 2,23,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, চলতি মাসের শেষের দিকে আগাম বন্যার শঙ্কা করা হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড যে বলছে যে বাঁধ মেরামতের কথা বলা হচ্ছে, এটি আসলে কখন শুরু হবে? দেখুন, চলতি মাসের শেষের দিকে যে বন্যার পূর্বাভাসের কথা বলা হয়েছিল সেটা আমরা 2017 সালের পর থেকে এখন পর্যন্ত দেখে আসছি। যেহেতু 2017 সালে শতভাগ ফসল তলিয়ে যায় বাঁধ ভেঙে, তো যার প্রেক্ষিতে প্রতি বছরই কিন্তু এই সংখ্যার কথা জানানো হয়। এবছরও কিন্তু অধিক বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা ছিল। গত 2 দিন যাবৎ কিন্তু সুনামগঞ্জে অধিক পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার ফলে নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো আজকে আমরা গতকালকেও দেখেছি আবহাওয়া ভালো ছিল, আজকে সকাল থেকে এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। আর পানি উন্নয়ন বোর্ডের যে ফসল রক্ষা বাঁধ ইতিমধ্যে কিন্তু 734টি প্রকল্পের মাধ্যমে বাঁধ নির্মাণ করা হয়েছে। আর যে সমস্ত বাঁধ কিছু জায়গায় দুর্বলতা রয়েছে, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সিলেটের প্রধান প্রকৌশলী খুশিমোহন সরকারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে সিলেট এবং সুনামগঞ্জ এই দুই অফিসের পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মাঠে রয়েছে। যে সমস্ত বাঁধে সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্ত বাঁধগুলো তারা জরুরি ভিত্তিতে মেরামত করার চেষ্টা করছেন, এবং যাতে আগাম বন্যা আসলেও ফসল যেন রক্ষা হয় সেই জন্য তারা বাঁধের যে তদারকি করার কথা জানিয়েছেন। আর আমি যদি জেলা প্রশাসনের কথা বলি, জেলা প্রশাসনের আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন সুনামগঞ্জের 12টি উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, যেহেতু সুনামগঞ্জে এই সময়টাতে অধিক বৃষ্টিপাত হয়, অধিক বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি বৃদ্ধি পায়। আর নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হাওরে স্বভাবতই একটি চাপ সৃষ্টি হয়। তো বাঁধে যাতে কোনো প্রকার চাপ সৃষ্টি না হয় সেই জন্য প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড প্রত্যেকটি উপজেলার ভলান্টিয়ার অর্থাৎ স্বেচ্ছাসেবক নিয়োগ সহ যে বাঁধকে টেকসই করার জন্য যে জিওসেল ব্যাগ এবং বাঁশ বালির বস্তা এসব প্রস্তুত রাখা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু আরেকটা ছোট্ট করে বিষয় একটু বলে রাখি, 2017 সালে বাঁধ ভেঙে যখন ফসল তলিয়ে যায় ঠিক আজকের দিনে অর্থাৎ 28শে মার্চ কিন্তু সুনামগঞ্জের প্রত্যেকটি হাওরে পানি প্রবেশ করতে শুরু করে। আজকেও কিন্তু 28শে মার্চ, যদিও এখন পর্যন্ত ধানে অনেক জায়গায় ধানের মুকুলও আসেনি, এই মুহূর্তে যদি আগাম বন্যা আসে এবং বাঁধ ভেঙে ফসল তলিয়ে যায় তাহলে কিন্তু সুনামগঞ্জে আরেকটা হাহাকার অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের সার্বিক পরিস্থিতি। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। 1 মাস পর আবার উত্তেজনা মিয়ানমারের রাখাইন রাজ্যে। সোমবার থেকে গোলাগুলির শব্দে কেঁপে উঠছে সীমান্ত এলাকা। টেকনাফ সীমান্ত ঘেঁষা, হোয়াইকং, রিলা ও শাহপুরী দ্বীপের বাসিন্দারা গুলির শব্দে আতঙ্কে দিন পার করছেন। এমন পরিস্থিতিতে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কাও করছেন স্থানীয়রা। নাফ নদীর ওপারে কয়েক কিলোমিটারের মধ্যেই মিয়ানমারের মংডু শহর। সেখানে নতুন করে শুরু হয়েছে সংঘাত। আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে অনেকটা কোণঠাসা জান্তা বাহিনী। এরপরও আরাকান আর্মিকে ঠেকাতে সর্বশক্তি প্রয়োগ করছে দেশটির সামরিক বাহিনী। মিয়ানমারে সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। গোলার শব্দে ভয় আর সংখ্যার মধ্যে দিন পার করছেন তারা। আমরা যারা সীমান্ত পারের মানুষ রয়েছি, আমাদের এখানে কয়েকদিন বন্ধ থাকে, আবার কয়েকদিন পর বিকট শব্দ আমরা শুনতে পাই। তো এমত অবস্থায় এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছে, কৃষক এবং জেলেরা রয়েছে, তারা খুব বেশি আতঙ্কে আছে। মুহূর্তে আবার গোলা আসে, কখন যে আমাদের বাড়িঘরে পড়ে সেই জন্য আমরা খুব আতঙ্ক বিরাজ করছি। এখন আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা স্কুলে যায় তারাও স্কুলে যেতে অনীহা প্রকাশ করছে। এদিকে সংঘাতের কারণে সীমান্ত পাড়ি দিয়ে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে। তবে জনপ্রতিনিধিরা জানিয়েছেন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছেন সবাই। পাশাপাশি সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি যারা আছেন সীমান্তবর্তী বর্ডার গার্ড, ওনারাও এই সতর্কতা অবস্থাতে এখানে রোহিঙ্গা আসার কোনো সম্ভাবনা নেই। আর আমরা স্থানীয় জনপ্রতিনিধি যারা আছি, আমরা ওয়ার্ড পর্যায়ে যাদের মেম্বাররা আছে, আমরা সবাইকে বলে দিচ্ছি যাতে কোনো কিছু দেখা দিলে আমাদেরকে বলার জন্য। গেল ফেব্রুয়ারি এবং মার্চ মাসে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশে পালিয়ে আসেন বিজেপির সদস্য সহ
509 জন। তাদের মধ্যে 330 জনকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। বাকি 179 জন বিজিপি সদস্য আছেন বিজিবির হেফাজতে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। শরীয়তপুরের ভেদরগঞ্জে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয়েছেন অন্তত 30 জন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সেখানে সংঘর্ষ চলে। পুলিশ ও স্থানীয়রা জানায় 9 মার্চ কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন নুরুল আমিন দেওয়ান। এ নিয়ে পরাজিত 3 প্রার্থীর সমর্থকদের সঙ্গে তার কর্মীদের উত্তেজনা চলছিল। গেল সোমবার নুরুল আমিন দেওয়ানের এক সমর্থকের বাড়িতে হামলা চালায় পরাজিত 3 প্রার্থীর সমর্থকরা। এর জেরেই দেশীয় অস্ত্র নিয়ে বুধবার দফায় দফায় চলে সংঘর্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মুন্সিগঞ্জ ও চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন খুলনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, ইন্টার্ন চিকিৎসকরা যে কর্মবিরতি পালন করছে এতে রোগীদের কি ধরনের অসুবিধায় পড়তে হচ্ছে? চিকিৎসকদের মূলত দুইটি সংগঠন সারা বাংলাদেশে এই কর্মবিরতি পালন করছেন তাদের 4 দফা দাবিতে। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক ও ইন্টার্নি চিকিৎসক, এই দুই দল গ্রুপের চিকিৎসকদের যে সংগঠনগুলো রয়েছে তারা মূলত তাদের বেতন ভাতা বৃদ্ধি সহ 4 দফা দাবিতে তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি পালন করছেন। এবং কর্মবিরতি 25 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে 28 তারিখ, আজকে 3য় দিন এবং এটি 29 তারিখ পর্যন্ত চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। ইন্টার্নি চিকিৎসকরা জানিয়েছেন যে তারা গত বছর থেকে মূলত আসলে আন্দোলন করে আসছিলেন এবং সেই সময় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে তাদের যে বেতন ভাতার যে দাবি ছিল সেই দাবিটি পূরণ হয়নি এবং এই পূরণ না হওয়ার কারণে তারা মূলত 25 এবং 26 তারিখ 2 দিন তারা প্রথম কর্মবিরতি ডাকেন এবং সেই 2 দিনের পরে 26 তারিখে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে বৈঠক হয় সেখানে কোনো আশানুরূপ ফল না পাওয়ার কারণেই মূলত আসলে চিকিৎসকরা তাদের এই কর্মবিরতিকে 29 তারিখ পর্যন্ত বর্ধিত করেন এবং সেই বর্ধিত সময় আজকে কর্মবিরতি চলছে। আমরা সকালবেলা এখানে এসে দেখেছি যে আসলে হাসপাতালের যে নিয়মিত যে চিকিৎসা কার্যক্রম সেই কার্যক্রমটি চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে রোগী দাঁড়িয়ে আছেন, তাদের বিভিন্ন প্রকার যে টেস্ট হয় রক্তের এবং অন্যান্য সেই ধরনের টেস্টের যে টাকা, সেই টাকা জমার জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। আমরা এখানে যারা বিভিন্ন ওয়ার্ডে যারা হাসপাতালে রোগীরা রয়েছেন তাদের স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি যে তারা আসলে এখন চিকিৎসক পাচ্ছেন কিনা। তারা বলছেন যে তারা আগে যে পরিমাণ চিকিৎসক সবসময় থাকতো তারা সেরকম না পেলেও তারা এখন সিনিয়র চিকিৎসকদেরকে পাচ্ছেন, কারণ এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে ইন্টার্নি চিকিৎসক এবং এই যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসক যারা রয়েছেন তারা কর্মবিরতিতে থাকার কারণে আসলে যাতে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয় সেই কারণে মূলত তারা হচ্ছে অন্যান্য চিকিৎসকদেরকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে তারা তাদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই কার্যক্রমটি তারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত আমরা আসলে রোগীদের বা রোগীর স্বজনদের কাছ থেকে এখনো সেই ধরনের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এখনো পর্যন্ত আমরা কোনো প্রকার কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি। আর আমরা ইন্টার্নি চিকিৎসকদের নেতৃবৃন্দদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে চিকিৎসকরা বলছেন যে তারা তাদের যে দাবি সেই দাবির ব্যাপারে তারা অনড় রয়েছেন এবং এই দাবি নিয়ে তারা কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি তারা পালন করছেন এবং এই কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না মানা হবে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। হয়তোবা যদি এই 29 তারিখের মধ্যে তাদের দাবির বিষয়ে যদি আশানুরূপ কোনো বক্তব্য না আসে তাহলে এর পরবর্তীতে আরো কঠোর কোনো কর্মসূচি তারা দিতে পারেন, এরকম কথাই তারা আমাদেরকে জানিয়েছে। বেতন ভাতা বৃদ্ধি সহ 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে খুলনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। আধুনিক সমরসাজে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ সামরিক বাহিনী। বহরে যোগ হয়েছে যে কোনো দেশের জন্য আতঙ্ক বাইরাক্তার ড্রোন। সেই সাথে রয়েছে 120 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম কামান কিংবা কাঁধে বহনযোগ্য মিসাইল। দেশে তৈরি হচ্ছে অটোমেটিক মেশিন গান, মর্টার। ছোট ছোট সামরিক অস্ত্রের বুলেটও তৈরি হচ্ছে দেশেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্কের তৈরি ভাইরাক্টার ড্রোন ব্যবহার করে কিয়েভ। হামলা চালায় যুদ্ধজাহাজ ও অস্ত্রগুদামে। সেই ভাইরাক্টার TB2 ড্রোন যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপে।
স্বাধীনতা দিবস উপলক্ষে তেজগাঁওয়ে সমরাস্ত্র প্রদর্শনীতে তুলে ধরা হয় উচ্চ প্রযুক্তির এই ড্রোন। এতে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। ঘণ্টায় গতি 129 কিলোমিটার থেকে 222 কিলোমিটার, বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূরে উড়িয়ে নেওয়া যায়। অর্থাৎ চট্টগ্রামে বসে পার্বত্য চট্টগ্রামে কিংবা কক্সবাজার থেকে টেকনাফ সীমান্তে টহল সম্ভব। সমরসজ্জার বহরে যোগ হয়েছে চীন থেকে আনা কাঁধে বহনযোগ্য মিসাইল, যা বিমান বা হেলিকপ্টার টার্গেট করে ছোড়া যায়। AK-47 রাইফেলের বিকল্প হিসেবে দেশেই তৈরি হচ্ছে BD-08 নামে স্বয়ংক্রিয় রাইফেল। তৈরি হচ্ছে লাইট মেশিনগান BD-20। এছাড়া 60 ও 82 মিলিমিটার মর্টার বানানো হচ্ছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে। ছোট সামরিক অস্ত্রের বুলেট ও আরজেস গ্রেনেডও তৈরি হচ্ছে প্রতিষ্ঠানটিতে। যত ধরনের গ্রেনেড আছে আমাদের মোটামুটি আমাদের যেগুলো ফ্রন্টাল অ্যাটাকে অথবা একটা সম্মুখ যুদ্ধে যে প্রয়োজন হয় বা ক্লোজ কোয়ার্টার ব্যাটেলে যে ধরনের অস্ত্র এবং গোলা বারুদ প্রয়োজন হয় আমরা সেগুলো প্রোডাকশন করছি। আমরা 82 মিলিমিটার মর্টার, 60 মিলিমিটার মর্টার আমরা তৈরি করছি নিজের কাছে। আর্টিলারিতেও সক্ষমতা বাড়ানো হয়েছে সেনাবাহিনীর। নতুন সংযোজন 41 কিলোমিটার ও 120 কিলোমিটারের আর্টিলারি গান। এছাড়া বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে প্রশিক্ষণ বিমান, আর সাবমেরিন সংযোজনে ত্রিমাত্রিক বাহিনীতে রূপ নিয়েছে নৌবাহিনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সমরাস্ত্র প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন করেন এবং 25শে মার্চ 2024 তারিখে মহামান্য রাষ্ট্রপতি সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শন করেন। আগামী 30 মার্চ পর্যন্ত জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলবে এই সমরাস্ত্র প্রদর্শনী। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এমনকি খোদ খাদ্যমন্ত্রীর সাথে বৈঠকে চালের দাম আর না বাড়ানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। অথচ 1 মাস না যেতেই কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন দিনাজপুরের চাল ব্যবসায়ীরা। অজুহাত একই, ধানের সংকট। ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়ায় বারবার সুযোগ নিচ্ছেন তারা। গত 9 ফেব্রুয়ারি দিনাজপুরে মিল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দেন বাজারে আর বাড়বে না চালের দাম, অথচ 1 মাস না যেতেই কেজিতে দাম বেড়েছে 3 থেকে 5 টাকা। দিনাজপুরের বাজারে স্বর্ণা 47 থেকে বেড়ে 50 টাকা, আটা 57 থেকে 60 এবং মিনিকেট 65 থেকে বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ করে যদি এখন চালের দাম বাড়া যায় তাহলে আমাদের কিনে খাইতেই হবে। এখন আমরা কি করবো? ছোট্ট একটা চাকরি করে আমার এই সংসার চালাইতে খুবই আমার সমস্যা হচ্ছে। চালের দাম বৃদ্ধির পেছনে আবারও একই অজুহাত, ধান সংকটকে সামনে আনছেন ব্যবসায়ীরা। ধানের আমদানি নাই বললেই চলে, তো মিলাররা বন্ধ হয়ে গেছে, মিলারদের কাছেও ধান নেই, সেক্ষেত্রে একটু বাজারটা বেড়েছে, আর বেশি সময় একটু বড় উঠতে সময় নাই। বাজারে চালের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই ব্যবসায়ীদের কাছে। এজন্য দুর্বল বাজার ব্যবস্থা, সরকারি নজরদারির অভাবকেই দায়ী করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারা আটা না 1 টাকা নয়, তারা 5 টাকা, 6 টাকা, 10 টাকা পর্যন্ত তারা লাভ করে অসামঞ্জস্যভাবে। এই জায়গাটাকে যদি প্রশাসন তদারকি দেয় তাহলে আমি মনে করি শুধু চাউল নয়, প্রতিটা পণ্য একটা সুশৃঙ্খলভাবে বাজার ব্যবস্থাপনার মধ্যে থাকবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি করলেও চালের দাম স্বাভাবিক না হওয়ার কারণ জানা নেই কর্মকর্তাদেরও। দিনাজপুর জেলায় যে বড় বড় চাল কলগুলো আছে, এই চালগুলোতে আমরা নিয়মিত মনিটরিং করে থাকি এবং তাদের যেই পাইকারি যে মূল্য, সেই মূল্যটা আমরা প্রতিনিয়ত বিশ্লেষণ করে থাকি। দিনাজপুরে অটো রাইস মিল রয়েছে 194টি, হাস্কিং মিল 1100। এসব মিল থেকে চাল উৎপাদন হয় 14 লাখ টনের বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, খাদ্যমন্ত্রীর সাথে বৈঠকের পরেও 1 মাসের মধ্যেই আবারও চালের দাম বৃদ্ধি করা হয়েছে। এখানে আসলে মূল কারণটা কি? আসলে কি বাজারে ধানের সংকট নাকি কঠোর সিন্ডিকেট তৈরি করা হয়েছে?
আসলে আপনি যেটি বলছেন সেটি সঠিক। এখানে আসলে যারা অটো রাইস মিল আছে, আমাদেরকে সাধারণ ব্যবসায়ী যারা আছে, আমি আজকে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের অন্যতম একটি বড় চালের বাজার ফুলবাড়িতে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে ধানের যে বিষয়টি সেটি কিন্তু আসলে অটো রাইস মিল যারা, তারা ধানের যখন সিজন আসে তারা কিন্তু তাদের পর্যাপ্ত ধান কিন্তু মজুত রাখে। এখনো কিন্তু তাদের কাছে পর্যাপ্ত ধান মজুত আছে বলে এখানকার ব্যবসায়ীদের অভিযোগ। আর এই যে ধান মজুত থাকার পরেও কিন্তু আসলে তারা এই কৃত্রিম যে সংকট, এই কৃত্রিম সংকটটি তারা তৈরি করেছে এবং কৃত্রিম সংকট তৈরি করার ফলে বর্তমানে কিন্তু আসলে ধান বাজারে থাকার কথা না, এটি ধানের সিজনও না। এখন ধান আছে এক অটো রাইস মিল যারা আছে তাদের কাছে এবং যারা মজুতদার তাদের কাছে। তারা আসলে মজুতদাররাও কিন্তু ধানের দামটা বাড়িয়েছে এবং এই ধানের দামের বাড়ার অজুহাতে কিন্তু আসলে বলা হচ্ছে যে চালের দাম বাড়িয়েছে। কিন্তু আসলে ধানের যে পর্যাপ্ত যে বিষয়টি, সে পর্যাপ্ত মজুত কিন্তু যারা বড় বড় অটো রাইস মিল আছে তাদের কিন্তু পর্যাপ্ত মজুত রয়েছে। আসলে এখানে অন্যান্য পণ্যের দাম যেভাবে এই রমজানের শুরুতে যেভাবে আসলে বাড়া শুরু করে, সেই তারই ধারাবাহিকতায় আসলে কিন্তু এই চাল মিল মালিক যারা রয়েছে তারা কিন্তু আসলে মিল গেটে 2 টাকা 3 টাকা করে বাড়াইতে বর্তমানে কিন্তু গতকালকের বাজার যে আপনার 5 টাকা পর্যন্ত সাধারণ চাল যেগুলো রয়েছে, যেগুলো খেটে খাওয়া মানুষ বা নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত মানুষ যেসব চাল কিন্তু কেনে, সেসব চালের দাম কিন্তু 3 থেকে 5 টাকা করে কিন্তু আসলে দিনাজপুরের চালের বাজারে বাড়িয়েছে। আমি এই নিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছি। আসলে সবাই বলছে যে ধানের যে বিষয়টি, সেই ধানের বিষয়টি কিন্তু আসলে এখানে যারা আপনার বলা হচ্ছে যে এখানে হাস্কিং মিল যেগুলো আছে, হাস্কিং মিলগুলো আসলে কিন্তু চাল মজুত করতে পারে না এবং এই অটো রাইস মিলের কারণে কিন্তু দিন দিন কিন্তু এই হাস্কিং মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কারণ অটো রাইস মিলগুলো তাদের পর্যাপ্ত যে ধান, সে ধান কিন্তু সবগুলোই তো আসলে এই সিজনের শুরুতেই কিন্তু আসলে যখন ধানের দাম কম থাকে বা ধান যখন উঠতে শুরু করে তখন কিন্তু সেই পর্যাপ্ত ধানটা তারা মজুত করে। ফলে ধানের সংকটের কথা যেটি বলা হচ্ছে, আসলে কিন্তু ধানের সংকট কিন্তু আসলে বাজারে থাকার কথা না। এই মুহূর্তে কিন্তু বাজারে ধান থাকবে না, এটি স্বাভাবিক। আর খাদ্যমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক হয়েছিল, সে বৈঠকে কিন্তু খাদ্যমন্ত্রী সকল ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছিলেন যে প্রতি কেজিতে 2 টাকা করে বাড়ানোর জন্য। সেখানে কিন্তু ব্যবসায়ীরা তার সেই অনুরোধ রাখেননি। তারা 1 টাকা করে কমিয়ে তারা কিন্তু আসলে বলেছিলেন যে আসলে তারা এই নতুন যে ধান, এই বোরোর যে ধান ইরিটা, সেটি কিন্তু না ওঠা পর্যন্ত তারা চালের দাম বাড়াবে না। কিন্তু তার আগেই কিন্তু আসলে তারা এই 1 মাস না যেতে কিন্তু চালের দাম 3 থেকে 5 টাকা করে বাড়িয়েছে। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ASM আলমগীর। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের স্বাক্ষর জাল করার অপরাধে 2 বছরের সাজাপ্রাপ্ত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রেনুকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 8 এর বিচারক আরফাতুল রাকিব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আদালতের সাজার রায়ের পর আত্মগোপনে চলে যান চেয়ারম্যান রেনু। উত্তরা ব্যাংকের 2 কোটি 5 লাখ টাকা ঋণ মওকুফের জন্য প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমানের স্বাক্ষর জাল করেন রফিকুল ইসলাম রেনু। এই ঘটনায় সহকারী পুলিশ সুপার ফজলুল করিম বাদী হয়ে 2012 সালের 26 এপ্রিল বংশাল থানায় একটি মামলা করেন। ওই মামলায় তার 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে সিলেটের ঈদ বাজার। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখরিত সিলেটের বিপণী বিতানগুলো। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। এদিকে নগরবাসীর ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে সিলেটের ঈদ বাজার। নগরীর বন্দর বাজার, জিন্দা বাজার, নয়া সড়কের বিপণী বিতানগুলো সেজেছে বর্ণিল আলোকসজ্জায়। বাহারি নামের ও নানা ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা, দিচ্ছেন নানা ধরনের অফার। বাচ্চাদের জুতা ও নারীদের কসমেটিক্সের দোকানও রয়েছে ক্রেতাদের ভিড়। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি কাপড়ের দামও বেড়ে যাওয়ায় ঈদের কেনাকাটা করতে অনেককে হিমশিম খেতে হচ্ছে। বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে শপিং করার জন্য দেখতেছি, কিনতেছি, আরো কিছু বাকি আছে। বাচ্চাদের জন্য স্পেশালি কেনাকাটা করেছি। বাচ্চাদের শার্ট, জুতা, প্যান্ট, পাঞ্জাবি কিনলাম, আর এখন আসছে জুতা কিনতে। ইকোনমিক্স হিসাবে দেখা যাচ্ছে দরদাম একটু বেশি। আর যে কোনো আগে যেগুলা জুতা যেগুলা যে 700-800 এগুলো এখন কিনতে হচ্ছে 1300, 1400, 1500 এরকম। পণ্যের দাম বাড়ার কথা স্বীকার করেছেন বিক্রেতারাও। বলছেন বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। আগামী দিনগুলিতে রমজান ঈদ যত কাছে আসবে তত আমাদের সেল ভালো হবে। যে ড্রেসগুলো বিক্রি করছি আমরা 3000 টাকা, এখন এই ড্রেস বিক্রি করতে হইতেছে 5000 টাকা। ঈদ কেনাকাটা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ ডিউটি আছে, তার পাশাপাশি 2 পালায় পোশাকে ডিউটি করে, পাশাপাশি
সাদা পোশাকে এবং ট্রাফিক ডিউটিতে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। আমাদের এই ঈদ কেন্দ্রিক বা রমজান কেন্দ্রিক নিরাপত্তা সেই কেন্দ্রে তারা নিয়োজিত আছে। এবারে সিলেটে কয়েকশো কোটি টাকার বেচাকেনা হবে বলে আশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এছাড়া এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।